তোমাদের বেতনটা দেওয়া হয়েছে কিনা চেক করার জন্য। ওকে, এবং বিকাশ পে এর মাধ্যমে বেতনটা যদি তোমরা দাও তাহলে সেটা তোমাদের জন্য সুবিধাজনক। অবশ্যই মাসের বেতনের মাস এবং তোমার আইডি নম্বরটা ঠিক মতো দিবা, না হলে অনেকটা খুঁজে পাওয়া কষ্ট হয় আমাদের জন্য। ওকে, এটা চলমান প্রক্রিয়া, ঠিক আছে। তোমার বেতনে, ঠিক আছে, আমাদের প্রাতিষ্ঠানিক ব্যয় এবং শিক্ষক স্টাফদের বেতন ভাতা হয়, সুতরাং এইদিকে খেয়াল করে কাজটা করবা। ওকে স্যার, আসো। বাকি সবাই তোমাদেরকে প্রাথমিক কোনো অ্যাডভাইস আমি আজকে দিব না যে কেউ ক্যামেরা অন করবা কি করবা না, কারণ আমি দেখাই দিছি যে এটা সম্ভব। ঠিক আছে, একটু আগেই তোমাদের আগের যে তোমাদেরই আরেকটা সেকশনের ছবি দেখাই দিছি যে সবাই ক্যামেরা অন করছে। ওকে স্যার, আমরা গতদিন আমরা মেবি আদর্শ গ্যাস পড়ছিলাম এবং আদর্শ গ্যাসের কি পড়ছিলাম, বয়েলের সূত্র পর্যন্ত পড়তে পারছিলাম। আমি কি ঠিক বলছি স্যার? জি স্যার। আচ্ছা, আমি বয়েলের সূত্র পড়ার সময়, ঠিক আছে, আমি কি একটা গ্রাফ পর্যন্ত আঁকতে পারছিলাম, তাই না স্যার? হ্যাঁ, জি স্যার। কেউ কি আমাকে বলতে পারবা আমি এই যে গ্যাসের যে সংজ্ঞাটা তোমার খাতায় লিখে দিয়েছিলাম, ওই সংজ্ঞাটা একটু বাইট করে রিডিং করে দিতে পারবা আমারে? জি স্যার, বলবো। হ্যাঁ, কে? না, জাহিন না, জাহিন না, এটা দিবা 518। 518 রোল 4518। তোমার খাতা থেকে বের করে আমাকে একটু বলো তো, আমি গ্যাসের যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেই সংজ্ঞাটা। জি স্যার, বলছি, একটু একটু টাইম দিবেন। হ্যাঁ, সমস্যা নাই মা। আচ্ছা, তুমি বের করো, এর মধ্যে আমি আরেকজনে ধরি। 703, 703, তুমি বলতো, তুমি বলতে পারো। সাধারণ তাপমাত্রা ও চাপে যে সকল পদার্থ বায়বীয় অবস্থা থেকে তাদেরকে গ্যাস বলে। সাধারণ তাপমাত্রা ও চাপে যে সকল পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলে, ঠিক আছে। আচ্ছা, এটা আমারে বলো সাদিয়া, 102 রোল সাদিয়া, ও কি ঠিক বলছে? জি স্যার। এবার 518, তুমি আমাকে দ্বিতীয় ডেফিনেশনটা বলো, গ্যাসের যে দ্বিতীয় ডেফিনেশনটা দিয়েছিলাম আমি, ওইটা বলো। জি স্যার, সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম গ্যাস। সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম গ্যাস। গুড, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ মা। আচ্ছা, এবার আমি কাকে একটু ধরবো, 723, নাবিলা। নাবিলা, তুমি এই এই যে আমার গতদিনের ক্লাসটা কি তুমি বাসায় পড়ছিলা বা দেখছিলা যে আমি কি কি পড়াইছি? আচ্ছা, তোমার মধ্যে কি কোনো প্রশ্ন আছে আমাকে করার জন্য, যে স্যার আপনার জন্য আমি এই কোশ্চেনটা রেডি করে রাখছি, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই? না স্যার। তাহলে কি আমি ধরে নিব যে আমি যা পড়াইছি তুমি সব বুঝে পড়ছো? জি স্যার, বুঝে পড়ছি। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি স্যার, সংকট তাপমাত্রা বলতে যে টপিকসটার কথা, যে ডেফিনেশনে আমি বলছি, তুমি কি এটা সম্পর্কে একটু নাড়াচাড়া করছো বা দেখছো বই খাতা? স্যার, আমি তো ক্লাস করছিলাম আর হচ্ছে এই যে খাতার লেখাগুলো করছি শুধু। খাতার লেখাগুলো, তাহলে কিন্তু তোমার কিন্তু আমাকে প্রশ্ন করা এটা করলে ভালো হইতো না? আমি কিন্তু তোমাকে সুযোগ দিছি সবার সামনেই যে স্যার আমি সংকট তাপমাত্রাটা বুঝতে পারি নাই, ঠিক কি না স্যার? জি স্যার। আমার আমার শর্ত হলো আমি সিলেবাস শেষ করে লাভ কি যদি আমি ভিতরের জিনিস নাই বুঝতে পারলাম? ওকে, তাহলে আমার মনে হয় তোমার ভিতরে এই একটা প্রশ্ন অলরেডি রয়ে গেছে, শুধু তুমি না, তোমার বান্ধবীদের সবার মাঝে এই কোশ্চেনটা আছে যে স্যার আপনি সংকট তাপমাত্রা সম্পর্কে কিছু বলেন। আমি কি ঠিক বলছি? জি স্যার। আর কারো মনে কি এই প্রশ্ন আছে? সাবরিনা? স্যার আছে। স্যার, লাস্ট ডেতে আপনি একটা কথা বলেছিলেন, সংকট তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রার পর তরলে পরিণত করা যাবে না। হ্যাঁ, আসলে এবার আমি সংকট তাপমাত্রাটাকে আরেকটু ডিটেইলস বলবো, কারণ হলো ওই গ্যাস কি তাপ কি এগুলি তো তোমরা স্কুলে কিছুটা জেনে আসছো, বুঝতে পারছি। তো তুমি উপরের ক্লাসে এসে কি পাইলা? মানে আমি উপরের ক্লাসে উঠলাম কিন্তু উপরের কিছু জ্ঞান পাবো না, এটা কি হয় স্যার? ওকে, আসো আমরা একটু সংকট তাপমাত্রা নিয়ে আজকে একটু পড়াশোনা করব, ঠিক আছে। লেখো, কোন পদার্থের তাপমাত্রা, কোন পদার্থের তাপমাত্রা, কোন পদার্থের
তাপমাত্রা যে নির্দিষ্ট তাপমাত্রা উপরে থাকলে, যে নির্দিষ্ট তাপমাত্রা উপরে থাকলে, লেখছো? হ্যাঁ, জি একে স্যার। কেবল চাপ প্রয়োগ করে তরলে থাকলে একে কেবল চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, বুঝছো? তাকে ওই পদার্থের সংকট তাপমাত্রা, তাকে ওই পদার্থের সংকট তাপমাত্রা, ইংরেজি নাম কি হবে স্যার? CRITICL, ক্রিটিক্যাল, লেখছো? টেম্পারেচার। তোমাদের আর কয়েকজন ক্যামেরাটা অন করলে আমি একটা ছবি নিয়ে নিতাম, অন্তত আমি স্যাররে দেখাইতে পারবো যে দেখেন আমাদের মেয়েরা সবাই ক্যামেরা অন করে ক্লাস করে। আমার ডিভাইসে একটু প্রবলেম হচ্ছে, তাই না? আমি ক্যামেরাটা ঠিকভাবে অন করতে পারছি না। মা আরেকজন করলে সেটা আইসা পড়বে আমার এখানে। গুড গুড, আমি ছবি নিয়ে নিলাম। হ্যাঁ, একটা ছবি নিয়ে নিছি। এইটা একটা হলো তাহলে সংকট তাপমাত্রার ডেফিনেশনটা লিখছো সবাই? জি স্যার। খুব সুন্দর একটা ছবি আসছে আমাদের, বুঝছো? তোমাদের দেখাই ছবিটা। প্রেজেন্টেশন আসছে তোমাদের সামনে? জি স্যার। বুঝতে পারছো? একদম সহজে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের। আসো সামনে আগাই, সামনে আগাই। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনিশনটা আমরা পেয়ে গেলাম স্যার। এখন ডেফিনিশন পেলে আমাদের এই জিনিসটা সম্পর্কে একটু ডিটেইলস বুঝতে হবে। কি বলছিলাম আমরা কথাটা? যে কোন পদার্থের তাপমাত্রা যে নির্দিষ্ট তাপমাত্রার উপরে থাকলে, অর্থাৎ কোন একটা পদার্থের তাপমাত্রা একটা নির্দিষ্ট টেম্পারেচার তার উপরে থাকতে হবে। যেমন ধরো আমি ধরলাম 374 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই টেম্পারেচারের উপরে টেম্পারেচার ধরো 400 ডিগ্রি সেলসিয়াস ধরা যায় স্যার। এই টেম্পারেচারের উপরে যদি কিছু থাকে, কোন বস্তু টেম্পারেচার যদি এর উপরে থাকে, তাহলে সেই বস্তুটা কি হবে? এই বস্তুটা কি হবে? তখন সংকট তাপমাত্রায় থাকবে। বুঝতে পারছি? যে কোন পদার্থের তাপমাত্রা যে নির্দিষ্ট তাপমাত্রার উপরে থাকলে কেবল চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। তো যদি একটা পদার্থের তাপমাত্রা কত থাকে? 400 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? এই 400 ডিগ্রি সেলসিয়াস থাকে, একে চাপ প্রয়োগ করেই তুমি তরলে পরিণত করতে পারবা না। বুঝতে পারছো? চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবা না। এই চাপের সাথে আরো কিছু তোমাকে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি এবার কথাটা? হ্যাঁ, যে পদার্থের একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে টেম্পারেচারে থাকা অবস্থায় শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। ক্লিয়ার? ওই টেম্পারেচারটা, কোন টেম্পারেচারটা? এই যে এই টেম্পারেচারটা, হ্যাঁ, এইটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার।
আচ্ছা, একটু সহজ করি আমি, সহজ করি। এটা কই আমার, হ্যাঁ, এই মারিয়া 513 মারিয়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সমস্যা নাই। হ্যাঁ, মারিয়া, চাপ প্রয়োগ করে তরলে পরিণত করার কোন উদাহরণ কি দিতে পারবা? চাপ প্রয়োগ করে কে পারবে? না স্যার। স্যার বডি স্প্রে। কার্বন ডাই অক্সাইড রাখে। গুড, আফসানা সুন্দর উত্তর দিছে, বডি স্প্রে। আমি অবশ্য এই জিনিসটা নিয়ে আসছিলাম। দিস ইজ কোকা-কোলা। কি করে এই বেভারেজ গুলাতে, এগুলাতে কি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে চাপ দিয়ে তরলে পরিণত করে না? কোকের বোতল এরকম ঝাঁকি দিলে স্যার ফেনা উঠে না অনেক? আর মুখ যদি খুলে দাও নতুন কোকের বোতলের, হুস করে সব বের হয়ে আসে না? ঠিক কিনা? বড় কোকের বোতল ভরা, প্রথম দেখা যায় যে গলা পর্যন্ত তরল আছে, একটু ঝাঁকি দিয়ে মুখটা খুলে দাও, এরপরে দেখবো অর্ধেক নাই হয়ে গেছে, তাই না স্যার? বুঝাইছে? আর আরেকটা কি, বডি স্প্রে। এখন যাক বডি স্প্রে দেখানো সম্ভব না, ঠিক আছে, শিক্ষা উপকরণ গোপন রাখো, ঠিক আছে? বডি স্প্রে আনলে আবার দেখাইতে হবে ফুসফুস ফুসফুস করে, সম্ভব না, ঠিক আছে? আসো আমরা সামনে যাই। তাহলে আমরা চাপ প্রয়োগে তরলে পরিণত করা সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া পাইছি। স্যার, তুমি সংকট তাপমাত্রার ডেফিনিশনটা যখন পাইছো, তাহলে স্যার তুমি একটা ইয়ে লেখো, কোন পদার্থের সংকট তাপমাত্রা বা তার উপরে তাপমাত্রায়, ঠিক আছে, বায়বীয় অবস্থাকে বলে গ্যাস। এইটা লেখো, কোন পদার্থের সংকট তাপমাত্রা বা তার উপরের তাপমাত্রায় বায়বীয় অবস্থা হলো গ্যাস। দেখছো? এবং সংকট তাপমাত্রার নিচের তাপমাত্রায়, ঠিক আছে, বায়বীয় অবস্থাকে, এবং সংকট তাপমাত্রার নিচের তাপমাত্রায় বায়বীয় অবস্থাকে বলে ওই, দেখছো, পদার্থের জলীয় বাষ্প। লিখতে পারছো স্যার? জি স্যার। তাহলে এই এক্সাম্পলটা আমরা পেয়ে গেলাম। তাহলে জলীয় বাষ্প কাকে বলে এবং গ্যাস কাকে বলে, এটা ক্লারিফাই করা গেছে না স্যার? হ্যাঁ, সংকট তাপমাত্রা সম্পর্কে একটা ইনফরমেশন পাইছো না তুমি? একটা যদি এক্সাম্পল দেওয়া যেত তাহলে আরো ভালো হইতো না স্যার? লেখো, 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপেক্ষা কম তাপমাত্রায়, 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপেক্ষা কম তাপমাত্রায়, বুঝছো, পানির বায়বীয় অবস্থাকে, পানির বায়বীয় অবস্থাকে, লেখছো স্যার, জলীয় বাষ্প বলে, পানির জলীয় বাষ্প বলে। তাহলে স্যার এখান থেকে কি বুঝলে? এই লাইনটা পড়ে বলো তো আমার একজন, ইনিতা নাকি জারি, হ্যাঁ ইনিতা, 707 বলো তো কি বুঝলা? স্যার এখানে বলে
বলেছে যে যদি কোনো পানির অবস্থাটা যদি 374 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তখন সেই অবস্থাটা হবে ওই পানির জলীয় বাষ্প আকারে থাকবে আর কি, মানে সে তখন জলীয় বাষ্প আকারে থাকবে ওই অবস্থাটা। না, আমি আরো ছোট করে বুঝতে চাইছি। স্যার আমি বলি, 374 পানির ডিগ্রি সংকট সেলসিয়াস তাপমাত্রা 374 ডিগ্রি পানির ক্রিটিক্যাল টেম্পারেচার। হ্যাঁ, এই তো উত্তর পেয়ে গেছি। তার মানে হলো ইনিতা ছোট্ট কথায় বলা যায় এই পুরো লাইন আমাকে একটা জিনিস ইন্ডিকেট করছে যে পানির সংকট তাপমাত্রা হচ্ছে 374 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? তার তুমি যে ব্যাখ্যাটাই তো স্যার এই ক্রিটিক্যাল টেম্পারেচার সংজ্ঞা। বুঝতে পারছো? সংজ্ঞা তো আমি জানি। এই উত্তরটা কি দিবা? ঘুরে দিবা যে স্যার ওই 374 ডিগ্রি সেলসিয়াস হলো স্যার পানির ক্রিটিক্যাল টেম্পারেচার। এখন আপনি যদি ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে জানেন, তাহলে আপনি জানেনই আমি কি বলতে চাচ্ছি। বুঝতে পারছি? সব কথা তো ভেঙে বলা স্যার। বুঝতে পারছো? আর কিছু স্মার্ট অ্যান্সার দরকার। বুঝছো? আমরা যখন অনেক ভাষা বুঝাইতে যাই তখন বলে কি ল্যাভেন্ডিস, কিন্তু একটু ঘুরাই কাছে স্মার্টলি উত্তর দাও। বুঝছো? এখন স্যার কে মাইক্রোফোন অফ করে দাও। ইনিটা যাদের মাইক্রোফোন অন আছে একটু অফ করে দাও। আচ্ছা স্যার, এবার তোমাদের আমি কয়েকটা একটু ইনফরমেশন দিয়ে দিই। যেমন তুমি লিখে রাখতে পারো বায়ুর জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার কত? -147। বায়ুর কত স্যার? -147 ডিগ্রি সেলসিয়াস। পানি তো তুমি পাইলাই 374 ডিগ্রি সেলসিয়াস। পারছো? আচ্ছা, এবার তোমার যদি দরকার হয় স্যার কার্বন ডাই অক্সাইডের জানো? কার্বন ডাই অক্সাইডের জন্য লিখে রাখো 31.1। কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমি অনেকগুলো বই ঘাটাঘাটি করছি। বুঝছো? হ্যাঁ, ঘাটাঘাটি করে এই সংকট তাপমাত্রার কোনো চার্ট বা ইয়া পাই নাই। পরবর্তীতে ডক্টর এহসানুল কবিরের একটা বই আছে, তোমাদের ইন্টারমিডিয়েটের টেক্সট বই, হয়তো আমাদের কলেজে পড়ানো হয় না, সব বই তো আর সব কলেজে পড়ানো সম্ভব না। বুঝতে পারছো? তো ওই বইটার মধ্যে এইটা সম্পর্কে একটু ভালো আইডিয়া দেওয়া হয়েছে। তো ওইখান থেকে আমি কালেক্ট করে নিচ্ছি। কার্বন ডাই অক্সাইডের জন্য 31.1 ডিগ্রি সেলসিয়াস। হিলিয়ামের জন্য তুমি লিখে রাখো, হিলিয়ামের জন্য 267.9। হিলিয়াম কত? -267.9। তারপরে আছে হলো অক্সিজেন। অক্সিজেনের জন্য কত? লেখো -118.8। -118.8। তাহলে নাইট্রোজেনের কথা এসে পড়ে। নাইট্রোজেনের জন্য কত আছে? -147। লেখছো? 147। ওকে স্যার, লিখতে পারছো? জি স্যার। 320 স্যার লিখতে পারছো? ওকে, তাহলে মোটামুটি তুমি অনেকগুলো পদার্থেরই জেনে গেলা, তাই না স্যার? হ্যাঁ, সংকট তাপমাত্রা তুলে নাও স্যার। এগুলি কাজে লাগবে স্যার। এগুলা তোমার এমনি যেহেতু বই খাতা সব জায়গায় পাবা না, তখন তোমার এই জিনিসগুলো দরকার পড়বে স্যার। তখন যা দরকার পড়লে যদি না পাও বা তুমি পড়তে গেছো বা কাউকে বুঝাইতে গেছো কিন্তু তুমি ডেটা পাচ্ছ না, বুঝতে পারছো, তখন কিন্তু জিনিসটা একটা অড লুকিং হয়ে দাঁড়াবে। বুঝছো? তুমি যদি বলতে যাই, যদি বলতে না পারো কাউরে, হ্যাঁ, তখন মানুষ কি বলবে যে তুই কার কাছে পড়ে আসছিস, কোন স্কুলে পড়িস, তুই উত্তর দিতে পারো না। স্যার লাস্টের হাইড্রোজেনটা কত লিখেছেন? -239.9। ওকে স্যার। পারছো স্যার? স্যার, বলো স্যার। বাকি সব গ্যাসগুলোর সংকট তাপমাত্রা মাইনাসে, কিন্তু কার্বন ডাই অক্সাইডেরটা কেন প্লাসে? হ্যাঁ, এই গ্যাসগুলো আছে না স্যার, এগুলা বাতাসের মধ্যে তুমি পাবা, মিক্সচার হিসাবে পাবা। বুঝতে পারছো? কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তুমি একটু, এটা তো যৌগ, এটা অক্সিজেন আর কার্বনের দুইজনের মিলিত। আর এদের দেখছো শুধুই নিজেরা গঠনগত প্রপার্টি তার ভিন্ন। মানে এর
কার্বন ডাই অক্সাইড কিন্তু কার্বন এবং অক্সিজেন দুইজন ভিন্ন, বুঝতে পারছি? ওকে স্যার, এবার সামনে আসো। তাহলে আমি আমাদের পুরাতন পড়ায় আবার একটু ফিরত যাই। আমাদের পুরাতন পড়ায় আমরা ছিলাম হলো বয়েলের সূত্র পড়ছি, এখন চার্লসের সূত্র যাব। সবাই বোর্ডের লেখা তুলে নিছো? জি জি স্যার। স্যার। আমি তাহলে বোর্ডটা মুছে দেই। আল্লাহুম্মা আমিন, আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। স্যার আসো আমরা লিখি চার্লসের সূত্র। লিখছো? ইংরেজি নাম কি? CHARLS, চার্লস, ঠিক না? না, চার্লস, CHARLES, চার্লস ল। পারছো স্যার লিখতে? জি স্যার। লেখো স্যার। 1787 সালে ফরাসি বিজ্ঞানী, 1787 সালে ফরাসি বিজ্ঞানী, ঠিক আছে, জ্যাকুইস, জয় জফলা আকার কুইস, চার্লস, লিখতে পারছো? হ্যাঁ, ইয়েস স্যার। এসি, JAC QUES, জ্যাকুইস চার্লস, ঠিক আছে? চার্লস বানাতে আগে পাইছো CHARLES, চার্লস। সর্বপ্রথম, ঠিক আছে, স্থির চাপে গ্যাসের, স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্কে, আয়তন ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক প্রকাশক এই সূত্রটি প্রদান করেন। স্যার তোমার কাছে মনে হইতে পারে যে স্যার এটা কি, যে বিজ্ঞানী কোন দেশের বিজ্ঞানী, ঠিক আছে, কবে আবিষ্কার করছে, এত কিছু আমার জানার কি দরকার আছে? তার অনেক কিছুই তোমার মনে হইতে পারে জানার দরকার নাই, কিন্তু একটা সায়েন্সের স্টুডেন্ট এই যে বিজ্ঞানীটা আবিষ্কার করছে তার সম্পর্কে জানা উচিত। এবং তুমি কিন্তু এগুলা জানতে জানতে জানবে যে ফরাসি বিজ্ঞানী, ঠিক আছে, তাহলে কোন দেশে এই জিনিসটা উদ্ভব হচ্ছে, কোন দেশের বিজ্ঞানীরা ভালো করতেছে, এবং বিজ্ঞান গবেষণা সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে যে কোথায় কোথায় এগুলো হয়। যেমন আমরা সবাই বলি যে জার্মানরে বলা হয় হইলো ফিজিক্সের মাদারল্যান্ড, জানো তো এটা? হ্যাঁ, জি স্যার। আসো তাহলে এবার আমরা একটু সামনের দিকে যাই। এটা চার্লসের সূত্র। স্যার আমি একটা জায়গায় সতর্ক করে দিই, আমাদের অনেকে চার্লসের সূত্র বললেই বলে কি যে চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, বুঝতে পারছো? চাপ স্থির থাকলে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, কিন্তু স্যার কখনো এই সংজ্ঞাটা স্যার দিও না পরীক্ষার খাতায়। কারণ হলো এইটা হলো চার্লসের সূত্রের একটা রূপান্তরিত রূপ, অর্থাৎ চার্লসের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে রূপান্তর করে এবং সেই সূত্রটাকে মডিফাই করে এই সূত্রটা আসছে, যার ফলে এইটা দিয়া চার্লসের সূত্র বুঝাইতে যাবে না। চার্লসের সূত্রটা একটু বড়। আমি এখন স্টেটমেন্টটা লিখে দিব, তোমরা আশা করি এই স্টেটমেন্টটা লিখে রাখবা, ঠিক আছে? লেখো, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের
আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস, আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস লিখতে পারছো? তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস দেখছো তাপমাত্রা এর আয়তনে এর আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। লিখতে পারছো? জি স্যার। তাসমিয়া 320। স্যার তুমি কি আমাকে জি স্যার। আচ্ছা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে স্যার। তাহলে আমরা কি বললাম? স্থির চাপে, খেয়াল রাখো কিন্তু চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের এত অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। ক্লিয়ার স্যার? তো এই যে ডেফিনেশনটা আমরা পড়লাম, কিন্তু এখন এই ডেফিনেশনটা আমরা একটু বুঝতে চেষ্টা করি, কিঞ্চিত চেষ্টা করি। স্যার মনে করো যে স্থির চাপে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? মানে যে স্থির চাপে, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের কি বলছি আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0, ঠিক আছে? তাহলে সূত্রানুসারে কি আসে স্যার? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V1 কত? V0 প্লাস 1/273 V0, ঠিক কিনা স্যার? দেখো তো এটা বুঝো কিনা। জাহিন বুঝছো? স্যার একটু বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বুঝিয়ে স্যার দেবেন? আরেকবার একটু বলে দিন। দেখো আমাকে কি বলছে, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের এত অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা প্রতি ডিগ্রি বাড়লে 0 ডিগ্রি তাপমাত্রার আয়তনের 273 ভাগের 1 ভাগ বাড়ে। তো আমরা কি বলছি, স্থির তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত? V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত হবে? এই V0 এর সাথে যোগ হবে কত? V0 এর 273 অংশ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? V2। তাহলে V0 প্লাস, ঠিক আছে, 2/273 V0, অর্থাৎ V0 এর 273 ভাগের 2 ভাগ। বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা আমি উপর দিয়ে মুছে ফেলি আমার জায়গার প্রয়োজনে।
তাহলে স্যার 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম হবে। তাহলে স্যার থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? ভি থিটা সমান ভি নট প্লাস থিটা বাই 273 ভি নট, তাই না? জি স্যার। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে ভি থিটা সমান কত আসে? ভি নট যদি কমন নাও 1 প্লাস থিটা বাই 273, ঠিক কি না? জি স্যার। কেউ কি বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা স্যার, এখান থেকে কি তুমি এটা বের করতে পারো না? করা যায়? জি স্যার। স্যার, সেলসিয়াসের মানের সাথে যদি 273 যোগ করি তাহলে সেই মানটা কি হয়? পরম তাপমাত্রা স্কেল বা স্কেলে মান হয় না? জি স্যার। জি স্যার। তাহলে স্যার এইখানে আমরা ভি নট বাই 273 আর এইটাকে টি লিখতে পারি না? 273 প্লাস থিটা, লিখতে পারি স্যার? জি জি স্যার। যদি স্যার এটা লিখতে পারি, স্যার এই টার্মটারে আমি টোটালি একটা কনস্ট্যান্ট ধরতে পারি না? স্যার ধরতে পারি? স্যার ভি থিটা লিখবো না? এখন আর থিটা তো দরকার নাই, তো বুঝেই গেছো, এটা সাফিক্স এর স্যার, লেখা যায়? মা জি স্যার। জি স্যার। তাহলে এই কনস্ট্যান্ট আর ইকুয়াল টু তুইলা আমি এটা লিখতে পারি? জি স্যার। জি স্যার। এটা আমি এখান থেকে লিখতে পারি না যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক লেখা যায় স্যার? জি স্যার। স্যার বলো স্যার। ওইখানে টি হইলো কেন আরেকবার একটু বলবেন? আম্মু এইখানে দেখো মা, এই যে সেলসিয়াসের মান আর 273 যোগ করলে পরম তাপমাত্রা স্কেলে মান পাওয়া যায়, মানে কেলভিন স্কেলে মান পাওয়া যায়, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তো কেলভিন স্কেলের মানকে আমরা টি দিয়ে প্রকাশ করছি। ওকে স্যার, তাহলে এখান থেকে আমরা কি সুন্দর একটা স্টেটমেন্ট পেয়ে গেলাম না? তাইছো? জি স্যার। বাহ, এটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এখন ইচ্ছে করলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না, ভি বাই টি ইকুয়াল টু কে? জি স্যার। যদি এটা লেখা যায় তাহলে আমরা কি এটা লিখতে পারি না ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু? জি স্যার। কি চমৎকার এই জিনিসটা আমরা বের হয়ে গেল স্যার। এই অংশটা তুমি লিখে রাখো ফর ম্যাথ, ক্লিয়ার স্যার? অঙ্ক করার সময় তোমার এটা লাগবে, ঠিক আছে? জি স্যার। এইবার
তোমরা আমার সাথে আসো, আমরা একটু আরেকটু একটা জায়গার মধ্যে একটু নাড়াচাড়া করব। সেই জায়গাটা হলো এই চার্লসের সূত্রের আরেকটু ডিপলি একটু নাড়াচাড়া করতে হবে। সেটা হলো চার্লসের এই সূত্র যখন তুমি পেয়ে গেছো তখন তোমারে একটু গ্রাফিক্যালি, যেমন আমরা ইয়েটা দেখাইছিলাম স্যার, বয়েলের সূত্র যেমন গ্রাফে দেখাইছিলাম, এরকম একটু গ্রাফ আঁকার চেষ্টা করব। আমি বোর্ডটা মুছি স্যার। জি স্যার। তাহলে চার্লসের সূত্র তো স্যার অ্যাকচুয়ালি আমার কি, চার্লসের সূত্র হলো আমার চাপ স্থির থাকবে, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক হবে, ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আর তোমাদের একটু জিজ্ঞেস করি, তোমরা কি y = mx এরকম কোন লাইন কখনো পড়ছো ম্যাথমেটিক্সে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরকম লাইন যদি পড়ে থাকে এই লাইনটাকে কি বলে স্যার? মূল বিন্দুগামী সরল রেখা। হ্যাঁ, ঠিক না স্যার? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, এই সমীকরণটাকে আমি একটু ঘুরে লিখি এরকম ভাবে, ঠিক আছে? v0/273 থিটা প্লাস v0, এইভাবে একটু ঘুরে লিখলে কোনো আপত্তি আছে কারো? না। দেখো কিন্তু স্যার বলবা স্যার, আমাদের আসলে আমার কাছে মনে হয় করোনা এই ছুটিটা আমার কাছে খুব একটা পজিটিভ মনে হয় স্যার। এই যে স্যার কত আরাম করে ক্লাসে এই যে পড়াচ্ছি, ঠিক আছে, আমারও একটা সুবিধা, আমি আমার বাসায় পড়াচ্ছি আরামে, আমার ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশ, আমার সেই জুতা টুতা পরে ফিটফাটে বাবু হয়ে কলেজে যেতে হয় না। হ্যাঁ, আমি নিশ্চিন্তে আমার নিজের পরিবেশে পড়াচ্ছি, যার ফলে আমার কাছে এটা আরো আরামদায়ক মনে হয়। ইভেন কি স্যার কলেজের ক্লাস হলে শীতকালে কলেজের ক্লাসগুলো থাকতো 30 থেকে 35 মিনিটের, বুঝতে পারছো? এইখানে আমি ক্লাস পাচ্ছি প্রায় 40 মিনিট তো পাচ্ছি, সাথে আরো 5-10 মিনিট আমি বেশি পাই। ক্লিয়ার? আমার কিন্তু এক্সট্রা কোনো নয়েজ নাই, তুমি খেয়াল করছো? তুমি এবং আমি ছাড়া পুরো রুমটার মধ্যে কোনো নয়েজ নাই। আমার তো আমি একটা রুমের মধ্যে আছি, বুঝতে পারছি। কলেজে হইলে এখন ডোল বাজতো, বাচ্চাদের টিফিন হইতো অথবা কেউ হাঁটাহাঁটি করতো, আমার কনসেন্ট্রেশন বা তোমার কনসেন্ট্রেশনও অন্যদিকে যাইতো, ঠিক না স্যার? তো আরো একটা মজার জিনিস হয়েছে, কলেজে থাকলে হয়তো লাস্ট বেঞ্চে যে বসতো সে তার পাশের জনের সাথে গল্প করতো, কিন্তু এইখানে কিন্তু গল্প করার সুযোগ নাই, কারণ সবাই সবাইকে দেখতেছে। কিন্তু কলেজে থাকাকালীন ফার্স্ট বেঞ্চের মেয়েটা কিন্তু লাস্ট বেঞ্চের মেয়েরে দেখে না, কিন্তু এখন সবাই সবাইকে দেখতেছে, বুঝতে পারছো? কে কথা বলে, কে খাওয়া দাওয়া করতেছে অনলাইন ক্লাসে, আর কে হাঁচি দিতেছে সেটাও আমরা দেখতেছি, তাই না স্যার? তো এখানে কিন্তু ওপেনলি, ইভেন কি আমারও কোনো সুযোগ নাই যে বাবা এমন হইতো 2টা লাইন পড়ায়া হাঁটাহাঁটি করতাম, এই তুমি পড়ছো বইলা সময় নষ্ট করতাম, এই সুযোগও নাই। ফলাফলে এই ক্লাসগুলোতে কিন্তু বেশি পড়া হয়, বুঝতে পারছো? এই জন্য বললাম যে আসলে আমার কাছে খারাপ লাগে না, একটু বাইরে গেলে ঘরের বাইরে হাঁটাহাঁটি করলে সবই ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অনলাইন ক্লাসটায় আমি আরো বেশি পড়াইতে পারতেছি, বেশি দিতে পারতেছি তোমাদের, বুঝছো? বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ সবাই যেভাবে করে আল্লাহ। তাহলে স্যার এই সমীকরণটার আদলে স্যার আমরা এরকম একটা সমীকরণ কি দেখছি কখনো, mx + c? কেউ কি বলতে পারবে এই সমীকরণটার রেখা কেমন হয়? এই সমীকরণটার সরল রেখা কিন্তু এইরকম হয়, খেয়াল করতে, এরকম কিনা? কেন? এই যে এই উচ্চতাটা আমাদের প্রকাশ করে কিসের মান? t এর মান, তাই না? কারণ এই দিকে হলো x অ্যাক্সিস, এই দিকে y অ্যাক্সিস। তো তুমি যদি x এর মান 0 বসাও তাহলে y = কত আসে? c। তার মানে এই যে সমীকরণ, এই সমীকরণটা বলতেছে যে x এর মান যখন 0, y এর তখন একটা ভ্যালু আছে, ঠিক কি না? এবং সেই ভ্যালু কি দিয়ে ইন্ডিকেট করছে? c দিয়ে। জি স্যার। y = mx এই ফরম্যাটে থাকলে এটা স্ট্রেট লাইন হয়, সো এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। ক্লিয়ার? এখন তুমি দেখো, তুমি আমার এই যে সমীকরণ, এই v0 কে y এর সাথে তুলনা করো, v0/273 এটারে m এর সাথে তুলনা করো, এই থিতাকে
এক্স এর সাথে তুলনা করো আর ভি নট কে সি এর সাথে তুলনা করো, তাহলে দেখো তো আমার এই সরল রেখার সমীকরণ বের হয়ে গেছে না? মানে এই যে সমীকরণটা, এটার গ্রাফ বের হয়ে গেছে না? জি স্যার। আমি এখানে সি এর বদলে কি লিখতে পারি? ভি নট, ঠিক কি না? আর এখানে এক্স এর বদলে টেম্পারেচার, তাপমাত্রা, ঠিক কি না? আর এখানে ওয়াই এর দিকে কি দিব? আয়তন, ঠিক কি না স্যার? দেখো তো লিখতে পারছি কিনা, বুঝাতে পারছি? তাহলে কি সুন্দর আমার এই চার্লসের সূত্রটা একটা গ্রাফে ডিসপ্লে হয়েছে না? হ্যাঁ স্যার, আমার ক্লাসটা দ্রুত শেষ করতে হবে কারণ অনেক সময় হয়ে গেছে। একটা মজার জিনিস খেয়াল করো, এই যে রেখাটা আছে না স্যার, এই রেখাটা যদি তুমি পিছনের দিকে বাড়ায় দাও তাহলে একটা জায়গায় যায় এক্স অক্ষের সাথে মিলিত হয়। জি স্যার। এই এক্স অক্ষের সাথে মিলিত হয়, তাহলে এইখানে আয়তন কত স্যার? আয়তন ভি কত? কিন্তু টেম্পারেচার কি হবে? থিটা কি হবে? মাইনাস হবে না? মাইনাস সামথিং হবে না স্যার? জি স্যার। কারণ মূলবিন্দুর বাঁ দিকে তো মাইনাস সামথিং। তার মানে ঋণাত্মক এমন একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে গ্যাসের আয়তন শূন্য হয় স্থির চাপে। জি স্যার। বুঝতে পারছি? খেয়াল করো, এইখানে খেয়াল করো স্যার, এই সমীকরণটার থেকে আমরা এইটা বের করছিলাম না, ভি থিটা ইকুয়াল টু ভি নট 1 প্লাস এই যে 273 প্লাস থিটা বাই 273, এই লাইনটা বের করছিলাম একটু আগে। জি স্যার। এই যে ভি নট কমন নিয়ে তারপরে 1 দিয়ে লসাগু করে এটা বের করছি না? আচ্ছা স্যার, এই থিটার মান থিটা ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস হলে কি দাঁড়ায়? ভি থিটা ইকুয়াল টু ভি নট বাই 273, 273 মাইনাস 273 ইকুয়াল টু কত? 0 না? জি স্যার। তাহলে কি দেখতেছি? -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের আয়তন কি হচ্ছে? শূন্য। তাহলে এই টেম্পারেচারটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলে স্যার? পরম শূন্য তাপমাত্রা। এইটুক পর্যন্ত তুলে রাখো, আগামী দিন আমি পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দিয়ে শুরু করব। ওকে ওকে স্যার। আচ্ছা স্যার, আমি ডি সেকশনে এবং তোমাদের দোনো সেকশনকেই যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপার পড়াই, দোনো সেকশনই গতিবিদ্যা শেষ হয়েছে, তাই আমি গতিবিদ্যার একটা পরীক্ষা নিব। আশা করি আগামী সপ্তাহের প্রথম ক্লাসে পরীক্ষাটা নিব। ওকে ওকে স্যার। তাহলে আমি কিন্তু আগে একটা মেসেজ দিয়ে দিব, আর না হলে ক্লাস শুরুতে ইনস্ট্যান্ট পরীক্ষা হবে, তাহলে সবাই কিন্তু রেডি থাকবা। ওকে, আর এর মধ্যে সবার ক্যামেরা ঠিক করে ফেলবা, কারণ পরীক্ষার সময় ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে। ওকে স্যার, যেহেতু অনেক সময় হয়ে গেছে, নিয়ম অনুযায়ী আমি সময় বেশি নিয়ে ফেলছি, তাই স্যার আমি শেষ করে দিচ্ছি ক্লাসটা।